আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হুসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস প্রশাসনে চতুর্থ 43তম বিসিএস। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া, এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য অনেক পড়াশোনাই করতে হয়, অনেক রেফারেন্স বই পড়তে হয়। তো আপনি কি রেফারেন্স বই পড়েছিলেন আপনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন, বা এখনও আপনি কোন কোন রেফারেন্স বইগুলো পড়ার চেষ্টা করেন? তো এক্ষেত্রে আমার প্রস্তুতির জন্য আমি যে সমস্ত রেফারেন্স বই ব্যবহার করেছি, পড়েছি, সেই সমস্ত রেফারেন্স বইগুলো সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। চলুন আমরা একটু দেখে নেই কোন কোন রেফারেন্স বইগুলো বেশি গুরুত্ব দিয়ে একটু পড়তে হবে। দেখুন, রেফারেন্স বই বলতে এমন বই বোঝায় যে বইগুলো তথ্যগুলো আসলে প্রমাণিত, অর্থাৎ ওই তথ্যগুলো আপনি আপনার লেখার মধ্যে দিতে পারেন, কিংবা প্রিলিমিনারি পরীক্ষা আসলে ওই বইয়ে দেওয়া ইনফরমেশনগুলো সঠিক উত্তর হিসেবে গৃহীত হবে। এগুলোই আসলে রেফারেন্স বই। আর রেফারেন্স বইয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, রেফারেন্স বই পড়া থাকলে আপনার ওই বিষয়ে জ্ঞানটা পাকাপোক্ত হয়, অর্থাৎ গাইড বই পড়ার পাশাপাশি রেফারেন্স বই পড়ার গুরুত্ব অনেক বেশি। আর রিটেন এবং ভাইভাই কিন্তু রেফারেন্স বই খুব সাহায্য করে। চলুন আমরা একটু সাবজেক্ট ওয়াইজ দেখি। আমরা যদি প্রথমেই বাংলা বিষয়টা দেখি, বাংলা বিষয়ে দুইটা পার্ট আছে, একটা হলো বাংলা ব্যাকরণ অংশ, আরেকটি হলো বাংলা সাহিত্য অংশ। এখন আমরা যদি বাংলা সাহিত্য অংশের দিকে তাকাই, তাহলে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি এই বইটা আমি অনেকবার পড়েছি, 4 থেকে 5 বার পড়েছি। মানে এতটাই সুন্দর বই। এখানে সাহিত্যের বাংলা সাহিত্যের যে প্রাচীন এবং মধ্যযুগ, সেখানকার যে হিস্ট্রি, হ্যাঁ, কোন বইগুলো কিভাবে রচিত হয়েছে, কাদের দ্বারা হয়েছে, হ্যাঁ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, ওই বিষয়গুলো কিন্তু এই বই খুব সুন্দর করে হুমায়ুন আজাদ লিখেছেন। সো লাল নীল দীপাবলি এই বইটা অবশ্যই পড়তে হবে। খুবই চিকন বই, নীলক্ষেতে পাওয়া যায়। এই বইটা অবশ্য পাঠ্য, অর্থাৎ বাংলা সাহিত্য পড়া শুরু করলে প্রথমে এই বইটা যদি একটু পড়েন তাহলে আপনার জন্য অনেক আরামদায়ক হবে জার্নিটা। এছাড়া আপনি যদি আবার ব্যাকরণের দিকে যান, বাংলা ভাষার যে ইতিহাস, কিভাবে বাংলা ভাষা বর্তমান অবস্থায় এসছে, সো তখন আপনি পড়তে পারেন হুমায়ুন আজাদেরই লেখা কত নদী সরোবর এই বই দুটি। সো এই বই দুটো অবশ্যই আপনাদের জন্য অবশ্য পাঠ্য হবে। আচ্ছা, এরপর দেখেন, আপনি যখন বিসিএস লিখিত দিতে যাবেন তখন সেখানে গ্রন্থ সমালোচনা আসবে। আবার সাহিত্য, আধুনিক যুগ, মধ্যযুগ এবং প্রাচীন যুগের সাহিত্য বিষয়ক প্রশ্নোত্তর আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হলো, ভাই অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন উপন্যাস পড়েছেন, কোন কোন কাব্যগ্রন্থ পড়েছেন, কোন কোন কবিতাটা পারেন, আবৃত্তি পারলে জিজ্ঞেস করবে এগুলো। আপনার যদি বলেন বই পড়ার অভ্যাস আছে, তখন বলবে যে কি পড়েছেন। তো আমি যেটা সাজেস্ট করি সেটা হলো, আপনি যদি এখন ইউনিভার্সিটির 2nd, 3rd বা 4th ইয়ারে পড়েন, তাহলে আপনি চেষ্টা করুন রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত উপন্যাসগুলো, যেমন শেষের কবিতা, যোগাযোগ, 4 অধ্যায়, এইগুলো খুব ভালো ভালো, মালঞ্চ, ঠিক আছে। তো এই উপন্যাসগুলো সব পড়ে ফেলবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা উপন্যাসগুলো খুবই বিখ্যাত, নৌকাডুবি, তো এগুলো সব পড়ে ফেলবেন, ঠিক আছে। এছাড়াও ওনার লেখাতে বিখ্যাত কবিতাগুলো আছে, বিশেষ করে গীতাঞ্জলি কাব্যগ্রন্থর ভিতরে যে কবিতাগুলো আছে, হ্যাঁ, একে তো গীতাঞ্জলি বিখ্যাত, তার ভিতরের যে কাব্যগুলো আছে, সেই কবিতাগুলো সবগুলোই কিন্তু পড়ে ফেলবেন, ঠিক আছে। আপনি এক কাজ করতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা বইটা, সঞ্চয়িতা এই কবিতার যে সংকলন, এই সঞ্চয়িতা বইটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাগুলো আছে। সো প্রিলি পরীক্ষায়ও যদি আপনি টিকতে চান, আবার ভাইবা বোর্ডেও যদি বলতে চান যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি, তাহলে সঞ্চয়িতা বইটা পড়া সবচাইতে পারফেক্ট চয়েস হবে। মানে যারা শুরু করতে চান, চাইলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপনি সবই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু একটু ধরিয়ে দেওয়ার জন্য বলছি যে কিভাবে পড়াটা শুরু করা যেতে পারে। এটা একটা দিক গেল। এরপরে আপনি জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের অবশ্যই 3টে উপন্যাস আছে, হ্যাঁ, 3টে উপন্যাস, মৃত্যু ক্ষুধা, তারপরে হলো 3টে উপন্যাস আছে, তার 3টে উপন্যাস আপনারা পড়ে ফেলবেন, ঠিক আছে। এটা একটা কাজ। এছাড়া কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে বিশেষ করে অগ্নিবীণা কাব্যগ্রন্থ অবশ্যই পড়বেন। হ্যাঁ, এই কাব্যগ্রন্থের যে 12টা কবিতা আছে সেটা বইটাই কিনে ফেলবেন,
কিনে ওর ভিতরে যে কবিতাগুলো আছে সবগুলোই পড়ে ফেলবেন। এছাড়া আরও কিছু কাব্যগ্রন্থ পড়তে পারেন, সাম্য কাব্যগ্রন্থটা পড়তে পারেন। সো যাই হোক, আপনার এই রবীন্দ্রনাথ কাজী নজরুল ছাড়াও অন্যান্য সাহিত্যিকদের বই পড়তে পারেন, তবে এদের দুজনের বই সবচেয়ে বেশি পড়বেন। তাহলে বিসিএস কেন, সামগ্রিক সব জায়গায় বেশি বেশি কাজে লাগবে, এটা একটা টিপস। আচ্ছা, এরপর যদি আমরা বাংলা থেকে বের হয়ে আসি, আবার যদি আমরা এখন বাংলাদেশ বিষয়ে যাই, দেখেন বাংলাদেশ বিষয়ে গেলে কয়েকটা পার্টে ভাগ করা যায়। প্রথম হলো সাংবিধানিক যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে সবচাইতে ভালো রেফারেন্স বই হবে বাংলাদেশের সংবিধান, আরিফ খানের লেখা। এই বইটা এতটাই বেশি মানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে প্রত্যেকটা অনুচ্ছেদের সঙ্গে, যে এই বইটা আপনাকে পিলি, রিটেন এবং ভাইবা তিনটে জায়গায় আপনাকে হেল্প করবে। তাহলে একটা বই দিয়ে তিনটে স্টেজ পার করতে পারবেন। সো এই বইটা কেনাটা আপনার জন্য সবচাইতে ভালো হবে, এবং সর্বশেষ আপডেটেড যেটা এটা নেবেন। আচ্ছা, এরপর যদি আপনি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরও বেশি গভীর জ্ঞান অর্জন করতে চান, তাহলে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা বইটা পড়ার পর এই বইটা পড়বেন। বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1971, লিখেছেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। সবুজ কালারের একটা বই। সো এই বইটাতে শুধু হিস্ট্রি বলা নাই, ওটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অর্থাৎ এই বইটা রিটেনের জন্য খুবই ভালো একটা বই। অর্থাৎ প্রিলিমিনারি নলেজ তো আবার আপনার থাকবেই, এই বইটা রিটেনের জন্য আমরা বাংলাদেশ বিষয়াবলিতে রিটেনের জন্য এই বইটা পড়ে থাকি। তাহলে এই বইটা আপনার জন্য একটা ভালো চয়েস হবে। আর এরপর যদি আপনি বাংলাদেশের ফরেন পলিসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন, যেটা বাংলাদেশের অন্যান্য দেশের সঙ্গে যে ইন্টারন্যাশনাল রিলেশন রক্ষা করার যে পলিসি, সো বাংলাদেশের ফরেন পলিসি বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, হিস্ট্রিটা জানতে চান, হ্যাঁ, যে কীভাবে আমরা মেনটেন করে এসেছি অন্য দেশের সাথে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, তো হারুন ও রশিদের এই বইটা কিন্তু খুব ভালো হবে। বাংলাদেশ ফরেন পলিসি, রিয়ালিটিস, প্রায়োরিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, লিখেছেন হারুনুর রশিদ। হ্যাঁ, এই বইটা ইংরেজিতে লেখা, পড়লে আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে, খুবই ভালো একটা বই। কিন্তু আপনারা যদি এটাতে আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করতে চান, তাহলে ওটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে এই বইটা রিটেনের জন্য। এছাড়া এরপর আর যদি বলি, দেখেন আপনাদের যদি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান বেশি, তাহলে আপনাকে পড়তে হবে এই বইটা, নাগরিকদের জানা ভালো, লিখেছেন বিচারপতি হাবিবুর রহমান। হ্যাঁ, এই বইটা কিনে নেবেন। শোনেন, একবারই তো সব বই কিনতে পারবেন না, একটা করে ফেজ বাই ফেজ একটা পড়ে শেষ করবেন, তারপর আরেকটা নেবেন, আরেকটা পড়ে শেষ করবেন, পরেরটা নেবেন। আর বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবেন যে কোন কোন ইনফরমেশনগুলো আপনার আরেকবার একটু দেখা দরকার আছে বা বারবার দেখা দরকার আছে, তাহলে একটু ভালো হয়। আচ্ছা, যারা হলো ফরেন প্রথম চয়েস দেবেন, তারা কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসিত হতে পারেন যে আপনি ফরেন সার্ভিসে আসতে চান, সার্ভিসের লোকজনের লেখা কোনো বইটা পড়েছেন কিনা। তখন কিন্তু আপনি এই বইটার কথা উল্লেখ করতে পারেন। এই বইটা আমিও পড়েছি, ফরেন সার্ভিসে 35 বছর, টক মিষ্টি ঝাল, লিখেছেন এটিএম নজরুল ইসলাম। আমি আবার বলি, ফরেন সার্ভিসে 35 বছর, টক মিষ্টি ঝাল, এটিএম নজরুল ইসলাম। বইটা খুবই ভালো। উনি সিভিল সার্ভিস, ফরেন সিভিল সার্ভিসে তিনি আসলে তার অভিজ্ঞতাটুকুই এখানে তুলে ধরেছেন, যে তিনি 35 বছর চাকরি করেছেন। এই সময়কালে তিনি আসলে সার্ভিসটাকে কীভাবে উপলব্ধি করলেন ফরেন সার্ভিসে। এছাড়া এরপরে আপনি যদি আবার প্রশাসন ক্যাডার প্রথম চয়েস দিয়ে রাখেন, তাহলে আপনি এই বইটা পড়তে পারেন, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, লিখেছেন আলম তালুকদার। এখানে একেবারে রিয়েল গ্রাউন্ড, হ্যাঁ, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে কি কাজ করে সেটা যেমন জানতে পারবেন এই বইয়ে, তেমনিভাবে বিভিন্ন বিষয়ে উৎসাহজনক অথবা হতাশাজনক জিনিসও কিন্তু আপনি বুঝতে পারবেন, যে আমাদের একেবারে রুট লেভেলের প্রশাসনে কত চ্যালেঞ্জ আছে। সো আপনি যদি একেবারে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হতে চান পড়ার মাধ্যমে, তাহলে আপনাকে এই বইটা পড়তে হবে, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, আলম তালুকদারের লেখা। হ্যাঁ, কয়েকবার পড়া যায় এমন ভালো বই। আচ্ছা, এরপরে আপনি যদি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একটু আরও গভীর জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে পড়তে হবে এই বইটা, পরার্থপরতার অর্থনীতি, লিখেছেন আকবর আলী খান। বইটা খুবই ভালো, বইটা একবার হলেও আপনারা পড়বেন। ঠিক আছে, এখন চলুন আমরা একটু দেখে নেই
ইতিহাস অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক কিছু বই আপনার পড়ে থাকা ভালো হবে, কারণ লিখিত পরীক্ষা যখন দেবেন তখন গ্রন্থ সমালোচনা কিন্তু লিখতে হবে, তখন এই জিনিসগুলো লাগবে। তো আমি প্রথমেই রিকমেন্ড করব আপনারা ৭১-এর দিনগুলি জাহানারা ইমামের এই বইটা অবশ্যই পড়বেন। এটা আসলে ১৯৭১ সালের প্রতিটা দিনই, হ্যাঁ, জাহানারা ইমামের যে ডায়েরি বা দিনলিপি সেটাই কিন্তু এই বইটা। সো ৭১-এর সময়কালের যদি একেবারে আপনারা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি আপনারা ফিল করতে চান, সাসপেন্সটা ফিল করতে চান, ঢাকার অবস্থা কী ছিল ওই সময়, তাহলে আপনাকে পড়তে হবে এই ৭১-এর দিনগুলি। ৭১-এর ডায়েরি নামেরও একটা বই আছে সুফিয়া কামালের, তবে ওইটাও পড়তে পারেন, তবে এইটা বেশি পড়তে হবে। ৭১-এর দিনগুলি জাহানারা ইমামের লেখা। আচ্ছা, আবার ওই সেম ১৯৭১ সালেই বাংলাদেশের মানে রাষ্ট্রপতি ছিলেন এক সময় আবু সাইদ চৌধুরী, উনি প্রবাসী মুক্তিযুদ্ধের দিনগুলি লিখেছেন। অর্থাৎ আমাদের মুজিবনগর সরকার বহির্বিশ্বে কিভাবে প্রচারণা চালিয়েছিল, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সপক্ষে, সেইটারই কিন্তু বাস্তব অভিজ্ঞতা লিখেছেন আবু সাইদ চৌধুরী, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। এই বইটা অবশ্যই পড়ুন। যারা ফরেন ক্যাডারকে ১ নম্বর চয়েসে রাখছেন তাদেরকে এই বইটা অবশ্যই পড়তে হবে, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, আবু সাইদ চৌধুরীর লেখা। এছাড়া এরপর আমি যদি বলি মুক্তিযুদ্ধের একেবারে ইতিহাস, হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের মুজিবনগর সরকার কীভাবে কাজ করেছে সেটার একটা এক্সপিরিয়েন্স যদি পেতে চান, তাহলে আপনাকে পড়তে হবে আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুল। হ্যাঁ, এই বইটা অনেক প্রামাণ্য একটা বই, এই বইটা অনেক ইনফরমেশন বা তথ্য সমৃদ্ধ। আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুল, এই বইটা অবশ্যই পড়বেন। এখন যদি ভারতীয়দের প্রেক্ষাপট থেকে মুক্তিযুদ্ধকে অবলোকন করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে সারেন্ডার অ্যাট ঢাকা, এই বইটা পড়া। এটা JFR জেকব উনি লিখেছেন, ঠিক আছে? এই বইটা পড়লে আপনারা ওই পার্সপেক্টিভটাও পেয়ে যাবেন। এখন এরপরে আসি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু 4টা বই লিখেছেন, হ্যাঁ, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়া চীন, আমার কিছু কথা। সো এই যে 4টা বই, এই 4টা বই কিন্তু এই বইগুলোর থেকেও বেশি গুরুত্ব দিয়ে প্রথমেই আগে পড়ে নিতে হবে, ঠিক আছে? এই জন্যই আমি এই বোর্ডে লিখি নাই, হ্যাঁ, এটা। তারপর হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু অনেক বই লিখেছেন। সবুজ মাঠ পেরিয়ে, বইটা পড়ার মতো সুন্দর। মুজিব আমার পিতা, এই দুটা বই অবশ্যই পড়বেন, ঠিক আছে? সবুজ মাঠ পেরিয়ে, মুজিব আমার পিতা, ওরা টোকাই কেন, সো ওনার সাদা কালো, ওনার অনেক বই লেখা, 15-20টার মতো বই হবে। আপনি বেছে 4 থেকে 5টা বই অবশ্যই পড়ে নেবেন। সো মোটামুটি এই বইগুলো পড়লেই কিন্তু আপনার একটা ভালো বিসিএসের ভিত্তি হয়ে যাবে। এই হলো রেফারেন্স নিয়ে আমার কথা। সো এই বইগুলো পড়ুন, এই বইগুলো পড়ার পরে আরও আপনি ধীরে ধীরে বাড়াবেন। এখন আসি আরেকটা সাবজেক্ট, সেটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। সো আন্তর্জাতিক বিষয়াবলীতে ভালো করার জন্য গাইড বইয়ের পাশাপাশি, পত্রিকার পাশাপাশি এই বইটা অবশ্যই পড়বেন। বিশ্ব রাজনীতির 100 বছর লিখেছেন তারেক শামসুর রহমান। এই বইটা আমি শুরুতেই এই সমস্ত বই কেনার আগে ওই বইটা কিনেছিলাম। সো আমাকে এই বিশ্ব রাজনীতি খুবই আকৃষ্ট করে, যে সময়ের সাথে সাথে কোন দেশ কেন কাকে আক্রমণ করলো, এই দেশগুলো আবার দলভুক্ত হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সংগঠন, তারপরে হলো স্থানীয় সংগঠন কেন তৈরি হয়, ব্যাখ্যাটা কি, জিও পলিটিক্সটা কি, সো জিও ইকোনমিক্সটা কি। সো এই বইটা পড়লে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট বুঝতে পারবেন, যে কেন ন্যাটো তৈরি হয়েছে, কেন ওয়ারশো তৈরি হয়েছে, কেনই বা লিগস অব নেশন একবার মুখ থুবড়ে পড়লো, আর আমাদের জাতিসংঘ তৈরি করার জন্য কেনই বা তৈরি করার দরকার হলো, ঠিক আছে? আবার স্নায়ুযুদ্ধ কেন হলো, স্নায়ুযুদ্ধের পরে আবার সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে কেনই বা এটা আবার শেষ হয়ে গেল। সো এক মেরুকেন্দ্রিক বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে। সো এই বিষয়টা পড়লে আপনার কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ড ধারণা হয়ে যাবে, তখন আপনার পত্রিকা পড়েও মজা লাগবে, সব কিছুই ভালো লাগবে। সো বিশ্ব রাজনীতির 100 বছর তারেক শামসুর রহমান, এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এই হলো মোটামুটি অবস্থা। আরেকটা রেফারেন্স বই বলি, সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশ ইকোনমিক রিভিউ, সর্বশেষ আপডেট যেটা এখন মনে হয় 2023 আপডেট রয়েছে, এই বইটাও একটা রেফারেন্স বই।
অর্থাৎ লিখিত পরীক্ষার সময় আপনি যখনই কোনো জিনিসের ডাটা উল্লেখ করবেন তখন এই ডাটাটা যদি দেন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা বা বাংলাদেশ ইকোনমিক রিভিউ থেকে, তখনই আপনি পূর্ণ নম্বর পাবেন। আদারওয়াইজ নিজের মতো করে ডাটা বা বাংলাপিডিয়ার ডাটা বা উইকিপিডিয়ার ডাটা যদি মেরে দেন তাহলে কিন্তু কাজ হবে না। এইটা হলো একটা বিষয়, ঠিক আছে? সো এইটা একটা স্ট্রং রেফারেন্স বই। এটার পরে আমাদের রেফারেন্স বই হলো আমাদের মূল সংবিধান। সো মূল সংবিধান বইটাও কিন্তু কিনবেন, মূল সংবিধান। সো বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি, ঠিক আছে? সো বই কিনে যখন কেউ কোনো দিন দেউলিয়া হয়নি, সেহেতু আপনাকে বই কিনতে হবে। আর বই কেনার সময় সবচেয়ে ভালো বইটাই কিনতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার লাইব্রেরি যত রিচ, আপনার শেখার পসিবিলিটি তত বেশি। সো এই বইগুলা এতটাই রিচ বই যে এই বইগুলো কিনলে আপনার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আপনার একটা জ্ঞানের কী তৈরি হবে, ভাণ্ডার তৈরি হবে আপনাদের পরিবারের মধ্যে। সো এই জিনিসগুলো অবশ্যই কভার করবেন, ঠিক আছে? এর পাশাপাশি আমি যেটা বলবো, আপনি যখন ইংরেজি সাহিত্য পড়ছেন তখন চেষ্টা করবেন শেক্সপিয়ারের একটা রচনা সমগ্র কিনে ফেলতে। শেক্সপিয়ারের রচনা সমগ্র কিনলে কি হবে, তার যে লেখা নাটকগুলো আছে সেই নাটকগুলো যদি আপনি ফার্স্ট হ্যান্ড পড়েন তাহলে ডায়লগ থেকে শুরু করে সব কিছু যখন পরীক্ষার পিলিতে তুলে দেবে এমনিতেই পারবেন। সো তখন আর গ্যাট বই পড়তে হবে না। সো এই পড়াশোনার পাশাপাশি আপনাকে একটা শেক্সপিয়ারের রচনা সমগ্র পড়তে হবে। সো বিশ্ববিদ্যালয়ের জীবনের সময়কে আপনি কখনোই অবহেলায় নষ্ট করতে যাবেন না, কারণ এগুলো পড়তেও কিন্তু সময় লাগবে, আরও বেশি সময় লাগবে মাথার ভিতরে সেটেলড হতে যে কোন বইয়ে কোন ইনফরমেশনটা আছে। সো যখন এই সমস্ত জিনিসগুলো আপনার ভিতরে ঢুকে যাবে তখন দেখবেন লিখিত পরীক্ষায় গেলে আপনার লেখাটা হবে একরকম, আরেকজনের লেখাটা হবে অন্যরকম। সো অবচেতন মনেই মানুষের উন্নতি হয়, হ্যাঁ, আত্ম উন্নয়ন হয়। সো এই জন্য এই জিনিসগুলো ভালোভাবে দেখতে থাকুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ইনবক্সেও আমাকে জানাতে পারেন কিংবা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, আপনার যেরকমটা ভালো মনে হয়। আর আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, কারণ আমি চাচ্ছি এই ইউটিউবে ভিডিওগুলোকে কন্টিনিউ করতে। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি এটাতে আরও বেশি উৎসাহ পাই, হ্যাঁ। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপনাদের প্রশ্নের সমাধান নিয়ে পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।